সন্ধ্যেবেলা টেলিভিশনে দেখাচ্ছে বিজেপি জিতবে পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে বিজেপি হারছে। बीजेपी या तृणमूल में तो आपस में सब ठीक ठाक हो गया, दिल्ली ने बस बोलते बोले तो ठीक हो गया कि जो भी जीते वो आपस में 42 जो आसन है वो आपस में बांट लेंगे। দেখো দিল্লির বুকে পর্যন্ত এই বার্তা পৌঁছে গিয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে পশ্চিমবঙ্গে একটা বোঝাপড়া হয়ে গেছে। ওরা ভাগ করে নিতে চাইছে, ঝগড়া করবে, ঝগড়া না করলে তো আপনি বোকা বনে যাবে না। এই তো যা দেখা যাচ্ছে সি ভোটারে, তাতে এই মোটামুটি তৃণমূল 20টা, বিজেপি 20টা, আর ওই একটা দুটো যদি এদিক ওদিক। নমস্কার, আপনারা অনেকক্ষণ শুনছেন, আসল কথা সব বলা হয়ে গেছে। এটা কিন্তু সারা দেশের ভোট। আমরা বামপন্থীরা, বিশেষ করে সিপিআইএম, এটা আপনারা নিশ্চয়ই সকলে জানেন, আমরা প্রথমেই বলছি ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় বিপদ হচ্ছে বিজেপি। বিজেপি মানে আরএসএস। আমাদের যখন স্বাধীনতার লড়াই হচ্ছিল, ছোট্ট করে বলি, তখন আরএসএস ইংরেজদের হয়ে তাবেদারি করেছে, আর সাধারণ গরিব মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তারা সকলে জড়ো হয়ে লড়াই করেছিল ইংরেজের বিরুদ্ধে। এই হিন্দুদের মধ্যে যেমন আরএসএস, যাদের আমি বলি হিন্দু মৌলবাদী, তেমন মুসলমানদের মধ্যেও মৌলবাদী কিছু ছিলেন। তারা দুদল মনে ঠিক করলেন যে হিন্দু একটা জাত, মুসলমান একটা জাত। মানুষের মধ্যে আবার এরকম জাত ভাগ হয় আমরা জানতাম না। দেশটা ভাগ হলো, দেশটা ভাগ হয়ে একটা দিক তো গেল ইসলামে, কিন্তু তারা নিজেদের এক জায়গায় রাখতে পারলেন না, বাংলাদেশ তৈরি হলো। তাহলে ধর্ম দিয়ে দেশকে কখনো শাসন করা যায় না, এটা প্রমাণ হয়ে গেল। তা আমাদের এদেশে আমরা যখন যাত্রা শুরু করলাম, তখন থেকে আমরা সবাই বলছি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে আমাদের কাছে একমাত্র চিন্তা হচ্ছে মানুষ। কেন সব মানুষের জন্মের ইতিহাস এক, এক পদ্ধতিতেই মানুষ জন্মায়, ভিন্ন কোনো পদ্ধতি নেই। তো সেই মানুষগুলো, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা, ভালোবাসা সব এক। তাহলে সব মানুষকে এক হিসেবে দেখে আমাদের সাহায্য করতে হবে। এবং ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা হতে পারে। আপনার বাড়িতে যদি দুটি ছেলে থাকে, তাহলে একটা ছেলে বলতে পারে আমি বাবা ফুটবল খেলতে যাব, আরেকটা ছেলে বলতে পারে না না, আমার ফুটবল খেলবার দরকার নেই, আমি দেখতে পাচ্ছি সৌরভ গাঙ্গুলি আর ইউসুফ খান, আমি চলে যাব ক্রিকেট খেলতে। তা বলে কিন্তু দুটো ছেলে দুরকম হলো না, মানুষই তারা, দুজনের দুরকম ইচ্ছা। যেমন আমাদের অনেকের মধ্যেই মনে হয়, আমি উদাহরণ দিই, যে আমরা যখন একসঙ্গে সব ভাই বোনেরা বড় হচ্ছিলাম, আমরা 4-5 ভাই বোন নিম্ন মধ্যবিত্ত পরিবারের, আমার এক ভাই বলতো ধনে পাতা খাবো না, আমার খুব মনে আছে, এই নিয়ে ঝগড়া হতো। আর ধনে পাতা আমি আর আমার দাদা পছন্দ করতাম। মা কি করবেন, মা দুজনকেই পাখার বাড়ি মেরে বলতেন যা দিচ্ছি তাই খা, অন্য কিছু খেতে হবে না। এটা হচ্ছে পরিবার, এটা হচ্ছে সমাজ। তা ভারতবর্ষে যখন মোদি ক্ষমতায় এলেন, আপনারা দেখবেন এর আগে বাজপেয়ীও ক্ষমতায় এসেছিলেন, কিন্তু বাজপেয়ী এত কিছু করতে পারেননি। তার কারণ বিরোধী শক্তি তারা অনেক শক্তিশালী ছিল। বামপন্থীরা, কংগ্রেসের মধ্যে একটা অংশ আছে যাদের আমরা বলি ধর্মনিরপেক্ষ, কংগ্রেসের মধ্যে একটা অংশ আছে তারা আবার আরএসএস পন্থী, এটাও আছে, তাদের মধ্যে লড়াই চলে। যার ফলে সেই সরকার, বাজপেয়ী সরকার বেশি দিন টিকলো না। আপনারা জানেন বাজপেয়ী সরকার বলেছিল উজ্জ্বল ভারত, শাইনিং ইন্ডিয়া। গোটা ভারতবর্ষের সব বড় লোকেরা যারা কাগজ চালায়, আপনারা যে কাগজ পড়েন, কেউ কি খোঁজ করে দেখেছেন কাগজের মালিকটাকে? এই কাগজের মালিক হচ্ছে তারাই যারা আপনাকে ভুল পথে পরিচালিত করবার জন্য বিভিন্ন ধরনের খবর দেয়। 2-4টে পত্রিকা আছে এদিক ওদিক, তারা কিছু ঠিকঠাক কথা বলে। ধরুন এই গণশক্তি পত্রিকা, আপনারা কজন পড়েন না? যারা পড়বেন দেখবেন গণশক্তি পত্রিকা আপনার জীবনের কথাই বলছে। আরে আপনি কালকে মাঠে চাষ করতে গিয়ে চাষ করতে পারেননি কেন, সেচের জল নেই, গণশক্তি পত্রিকা বলছে। আপনি সার কিনতে যাবেন, সারের দাম বাড়ছে। কৃষকেরা ভারতবর্ষে, আপনারা সকলেই কৃষক, ভারতবর্ষের কৃষকেরা 1 বছর দিল্লির প্রান্তে বসেছিলেন, এই ঝড় জল ঠান্ডা। আমি সেখানে গিয়েছিলাম, দেখি এক 80 বছরের বৃদ্ধ কৃষক নেতা, তিনি সেখানে অবস্থান করছেন।
তিনি অবস্থান করছেন দেখে তার মেয়ে একটি আইন কলেজের অধ্যাপিকা। আমাদের বহু ছেলে মেয়ে এই পাশে ভাঙড়ে কলেজ করেছিল বামফ্রন্ট সরকার, সেখানে যেতে পারেন না, কিন্তু বামফ্রন্ট সরকারের যে করে দেওয়া কলেজ, সেই কলেজ পরিচালনার জন্য আরাবুল ইসলাম যান এবং তিনি কলেজের যারা পড়ান, লেখাপড়া যারা, তাদের উপর জলের জগ ছুঁড়ে মারেন। তো সেইখানে ওই মহিলা তিনিও অবস্থান করছেন। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে কেন? বলে আমার বাবা অবস্থান করছেন 80 বছরের, তা আমি অবস্থান করব না। আমি আরেকজন মহিলাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে কেন? বলে তুমি ক্যা বাতা রহে হো, খানা কাহা সে মিলেগা? তোমাদের খাবার জোগাড় দিচ্ছে কে? খাবার জোগাড় দিচ্ছি আমরা, কৃষকেরা। সেই কৃষকের জীবনের নিরাপত্তা কোথায়? কৃষকের জীবনের নিরাপত্তা মানে কি? যে আপনাকে একবেলা ডেকে নিয়ে গিয়ে চ ময়দানে যাব, বিরিয়ানি খাইয়ে দিচ্ছি, না, এটা নিরাপত্তা নয়। আমি আমার জমির ওপর অধিকার থাকবে কিনা। 34 বছরে বামফ্রন্ট কিচ্ছু করেনি, খালি বড় বড় জমির মালিকের, যারা জমির হাঙর বলি, তাদের উদ্বৃত্ত জমি কেড়ে নিয়ে গরিব কৃষককে দিয়েছিল, যারা চাষ করে তাদের বর্গা অধিকার দিয়েছিল। এই বর্গা অধিকার পাওয়ার ফলে ওই কৃষক চাষ করে চাষের ফসল নিজের ঘরে তুলতে পারত। এবং ভাঙড়ের যে উন্নতি হয়েছে, যা আপনারা দেখেন, গ্রাম থেকে গঞ্জ, গঞ্জ থেকে হাট, হাট থেকে শহর, এই সবটাই হয়েছে তখন কৃষকের হাতে পয়সা ছিল বলে। আর কৃষকের হাতে যখন পয়সা এলো, তখন গ্রামের যারা ধান্দাবাজ তারা বুঝলেন যে আমাদের পক্ষে তো খুব বিপদ। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ভাঙড় অঞ্চলে তৃণমূলের কিছু নেতা আপনাদের জমি দখল করে নিচ্ছেন, আপনাদের মাছের ভেড়ি দখল করে নিচ্ছেন, এই নিয়ে লড়াই চলছে। এগুলো আপনাদের জীবনের অভিজ্ঞতা, এই নিয়ে বক্তৃতা আমি করব না। কিন্তু এটা করতে করতে দেখা গেল মোদি যখন ক্ষমতায় এলেন, তিনি এসে গোটা দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে শুরু করলেন। তিনি বললেন ওই একদল লোককে তো পোশাক দেখেই চেনা যায়। আমরা বললাম সে আবার কি? মানুষকে তুমি এবার বিভাজন করছো কেন? তিনি এসে বললেন আমি রাম মন্দির করব। যে সমস্ত ভাইয়েরা হিন্দু ধর্মপ্রাণ আছেন, ভারতবর্ষে মন্দিরের কোনো অভাব নেই, মসজিদেরও কোনো অভাব নেই। যে যেমন পছন্দ করছেন মন্দিরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, কেউ বাধা দেবে না। কিন্তু তুমি কেন মন্দিরে যাচ্ছ, আমি হামলা করব, তুমি কেন মসজিদে যাচ্ছ, আমি হামলা করব, এটা ভারতবর্ষের নীতি নয়। আমরা তাই বললাম যে এই যে অশুভ শক্তি বর্তমান সময়ে বিজেপি মোদির নেতৃত্বে বিশেষ করে, এই অশুভ শক্তিকে ঠেকাতেই হবে। আমরা কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের সব জায়গায় আমাদের লেখাপড়া যেন ছেলে মেয়েরা আছে, যে সৃজনের মতো, কিন্তু আমরা শক্তি কম। কেন? মানুষ আমাদের ভোট দেয়নি। মানুষ মনে করেছেন ওই খবরের কাগজে যেগুলো বেরোচ্ছে, টেলিভিশনে সন্ধেবেলা যা দেখতে পাচ্ছি চকচকে চেহারা, তাদেরই ভোট দেব, তারা আমাদেরকে উপকার করবে। আমরা দেখলাম, বললাম দেখো তোমরা বুঝলে যে তোমাদের উপকার এরা করবে না। কৃষকেরা চেয়েছিল যে আমাদের যে ফসলের একটা ন্যূনতম দাম ঠিক করো, ন্যূনতম দাম, যেটা ঠিক করে গেছেন স্বামীনাথন। তুমি স্বামীনাথনকে ভারতরত্ন বলছো, অথচ তার যে করে দেওয়া ফর্মুলা, যে ফর্মুলায় কৃষকেরা বাঁচবে, সেটাকে তুমি কার্যকর করছো না। অতএব তোমার উদ্দেশ্য তো ভালো নয়। সেই জন্য আমরা ভারতবর্ষের সব দলকে বললাম যে যারা প্রকৃতপক্ষে মোদির এই যে স্বৈরাচার, বুলডোজার রাজ, আপনারা জানেন যোগী, তিনিও বিজেপি নেতা উত্তরপ্রদেশে, তিনি বুলডোজার দিয়ে গরিব মানুষের ঘর ভেঙে উড়িয়ে দিচ্ছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে ওই 4 ধামে রাস্তা তৈরি হচ্ছিল, শ্রমিকেরা আটকা পড়ে গেছে, তাদের উদ্ধার করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তখন আমার দেশের সাধারণ শ্রমিক, তার মধ্যে একজন হিন্দু, 2 জন মুসলমান, একজন আদিবাসী, তারা বললেন আমরা ওই ছেনি আর হাতুড়ি দিয়েই পাথর কেটে ওদের উদ্ধার করে নিয়ে আসব। সেই 47 জন মানুষকে উদ্ধার করা হলো। ওই তেমন শ্রমিকদের পশ্চিমবঙ্গের শ্রমিকেরা দুর্গাপুরে এনে তাদের সম্বর্ধনা দিল। এই সেদিনকে দিল্লির বুকে ওই যে শ্রমিক, যে নিজের জীবন বিপন্ন করে অন্য শ্রমিকদের রক্ষা করেছে, সে কিন্তু হিন্দু মুসলমান দেখেনি। তার নাম সাবির খান, সেটা বড় কথা ছিল না। সে বলেছে আমার শ্রমিকের রক্ত, আমি তার সঙ্গে কথা বলেছিলাম যে তুমি গেলে কেন? বলে ক্যা পাতা রে ভাই সাহেব, মেরা খুন আর উনকা খুন মে ক্যা ফার্ক হ্যায়, কোই ফার্ক হ্যায়? তাহলে হ্যাঁ, ঠিক কথা তুমি বলেছো। তো বলছে ওদের বাঁচানো তো আমার দায়িত্ব। বাঁচিয়েছিলেন, তার বাড়িটা বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে।
সেখানে আমরা সিপিআইএমের লোক গেছি, তাকে বলেছি তোমাকে আমরা বাসস্থানের ব্যবস্থা করব, কিন্তু সরকার এই যে বুলডোজার আমার আছে, আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে সেনাবাহিনী আছে, আমার হাতে পুলিশ আছে, আইন আছে, তোমাদের আমরা ভেঙে গুড়িয়ে দেব, এর বিরুদ্ধে সবাই এক হন। আপনারা জেনে রাখুন, সন্ধেবেলা টেলিভিশনে দেখাচ্ছে বিজেপি জিতবে পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে বিজেপি হারছে। গোটা ভারতবর্ষের মানুষ আজকে তারা সিপিআইএম এর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং সর্বত্র আওয়াজ উঠে গেছে মোদি হাটাও, বিজেপি হাটাও। কিন্তু পশ্চিমবঙ্গে কি? আমাকে দিল্লির একজন ভদ্রলোক, তিনি রিটায়ার্ড ইঞ্জিনিয়ার, রেলের খুব বড় কর্তা ছিলেন, তিনি আমাকে সেদিনকে বলছেন, ভট্টাচার্য সাহেব क्या किया आपने? কেন কি হয়েছে? বলতে बंगाल में तो सब तय हो गया। কি তয় হয়েছে? বলতে बीजेपी আর तृणमूल में तो आपस में सब ठीक ठाक हो गया। दिल्लीতে बसे বলছেন, बोले तो ठीक हो गया कि जो भी जीते वो आपस में 42 जो आसन है वो आपस में बांट लेंगे। आप कहाँ है, आप क्या करेंगे? हम तो जहाँ पर था वहाँ पर ही है, हम धीरे धीरे लड़ रहे हैं, जंग है, आगे बढ़ेंगे, आगे बढ़ना होगा। ये लाल झंडा कोई पीछे हटता नहीं है। তাহলে দেখো দিল্লির বুকে পর্যন্ত এই বার্তা পৌঁছে গিয়েছে, তৃণমূল এবং বিজেপির মধ্যে পশ্চিমবঙ্গে একটা বোঝাপড়া হয়ে গেছে। ওরা ভাগ করে নিতে চাইছে, ঝগড়া করবে। ঝগড়া না করলে তো আপনি বোকা বনে যাবেন, আপনি বুঝতে পারবেন না। ঝগড়া করছে, আপনি ভাবছেন বাবা ওদের মধ্যে কত বিরোধ আছে। আমরা বলছি ওদের মধ্যে কোনো বিরোধ নেই, ওরা সকলেই একে অপরের সঙ্গে মিলেমিশে আছে। কেন ঝগড়া করছে? যে ঝগড়া না করলে আপনারা গিয়ে সবাই বামপন্থীদের ভোট দেবেন। কেন? বামপন্থীরা লড়ছে, লড়বার জন্যে মানুষের স্বার্থে তাদের ভোট দেবেন। তাই ওরা বলছে এই তো যা দেখা যাচ্ছে সি ভোটারে, তাতে মোটামুটি তৃণমূল 20টা, বিজেপি 20টা, আর ওই একটা দুটো যদি এদিক ওদিক হয়, ওরা ওদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছে। কেন জানেন ভাগটা কেন হয়েছে? আমরা বারবার বলছি যে 34 বছরে পশ্চিমবাংলায় দুটো কাজ, যে দুটো কাজ ভারতবর্ষ কেন পৃথিবীব্যাপী সবাই স্বীকার করেছে, প্রশংসা করেছে। একটা হচ্ছে বিনা পয়সায় লেখাপড়া শেখানো। আপনারা ভেবে দেখবেন, যারা একটু বয়স্ক মানুষ, যাদের বয়স 50-এর ওপরে, আপনার ছেলেবেলায় স্কুলে যাওয়ার ক্ষেত্রে আপনার কি সুবিধা ছিল? আপনি স্কুলে যেতে পারতেন না, আপনি আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারতেন না, তাকে পাঠিয়ে দিতেন হয় মাঠে গিয়ে চাষ কর, কিংবা মোটর গ্যারেজে গিয়ে কাজ কর, কিংবা চায়ের দোকানে কাজ কর। কে পড়াবে? পয়সা কোথায়? বামফ্রন্ট এসে বিনা পয়সায় লেখাপড়া শেখাবার সুযোগ করেছিল। কেন লেখাপড়া? যে লেখাপড়া করলে পরে আপনি জানবেন যে আপনার ব্যথাটা কোথায়, আপনার ব্যথা কেন হয়েছে। যখন বাচ্চা কাঁদে, মায়ের কাছে ছুটে যায়, মা তখন থেকে ভুলিয়ে ভালিয়ে বলে, ও তুমি এই জন্য ব্যথা পেয়েছো, ঠিক আছে ঠিক আছে আমি ওখানে দেখছি। এই যে মানুষকে শিক্ষিত করাটা সবচেয়ে বড় কাজ, সেই কাজটা বামফ্রন্ট করেছিল। তাই কলেজ হয়েছে, আপনারা শুনলেন তুষারবাবুর কাছে, আমি সেই বিবরণে যাব না। তো ওরা এসে ঠিক করলো এই লেখাপড়ার সুযোগটাকে বন্ধ করে দিতে হবে। তো কীভাবে বন্ধ করবেন? সরাসরি বললে তো মার খাবেন। বন্ধ করলেন কি করে? এসেই শিক্ষক নিয়োগ। ভাবতে পারেন আপনারা কেউ মাস্টারমশাই, গুরু, যার কাছে আমরা তালিম নিই, তাকে সকলে ভগবানের পরেই শ্রদ্ধা করেন, সেই শিক্ষকের চাকরি বিক্রি হতে শুরু করলো। বিক্রি হয়, লাভ হলো কি? যে চাকরিটা কিনলো, ঘরের জমি বিক্রি করলো, মায়ের লুকানো গয়না বিক্রি করলো, একটা চাকরি পেল। সে চাকরি পেয়েই ঠিক করলো আমি তো পয়সা দিয়ে কাজ চাকরি পেয়েছি, অতএব আমিও কি করে পয়সা উপার্জন করা যায় সেই চেষ্টা করব। আমি যদি একটা চুরির মধ্য দিয়ে নিয়োগ পাই, আমিও চুরি করব, এই স্বাভাবিক প্রবৃত্তি জন্মায়। সে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবে? শেখাবে না। আপনার ছেলে মেয়েকে বলবে তোরাও এইসব চুরি ধান্দা কর, দেখছিস না চুরি করে অমুক সে এমএলএ হয়েছে, তার কত সম্পদ হয়েছে, দেখছিস না চুরি করে ভয় দেখিয়ে গুন্ডামি করে পঞ্চায়েত প্রধান হয়েছে, কি সম্পদ হয়েছে। কেন সিপিএমের দিকে যাবি? এই পঞ্চায়েত প্রধান ছিল 15 বছর, এখনো হাটে বাজারে গিয়ে সবজি বিক্রি করে তার জীবনযাপন করছে, তাদের কাছে কেন যাবি? যারা দেখবি পঞ্চায়েত প্রধান হওয়ার পর যার বাড়ি ছিল খড়ের, তার 3 তলা বাড়ি হয়ে গেছে। এইভাবে প্রলোভিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি।